আজকে আমরা প্রথমে সমস্যা প্রক্রিয়া পড়ব, সমস্যা প্রক্রিয়ার গ্রাফ, সমস্যা প্রক্রিয়াকৃত কাজ, আবার রুদ্ধতাপ প্রক্রিয়া পড়ব, রুদ্ধতাপের গ্রাফ, রুদ্ধতাপ প্রক্রিয়াকৃত কাজ নির্ণয় করা শিখব। তারপর হচ্ছে রুদ্ধতাপ প্রক্রিয়ার ঢাল, সমস্যা প্রক্রিয়ার ঢাল, সেই সাথে শিখব ইঞ্জিনের দক্ষতা, একটা ইঞ্জিন মানে হিট ইঞ্জিন আর কি, যেটা তাপীয় ইঞ্জিন, এই তাপীয় ইঞ্জিনের দক্ষতা দেখব, ওভারঅল সব কিছুই। আর এই টপিকসটা থেকে সৃজনশীল পাবা, কমন, মানে বিশেষ করে সৃজনশীল কমন পাবা আজকের টপিকসটার থেকে। সৃজনশীল আসবে শান্ত কার্নোট ইঞ্জিন এখান থেকে, এবং রুদ্ধতাপ প্রক্রিয়া সমষ্ণ প্রক্রিয়া, এই যে সেই রুদ্ধতাপের সমষ্ণ প্রক্রিয়া হচ্ছে, আর ইঞ্জিনের দক্ষতা দেখাবো। আর তাহলে বাকি থাকবে আর দুইটা, সেটা হচ্ছে কার্নোট ইঞ্জিন, আর একটা বাকি থাকছে হচ্ছে এন্ট্রপি। এই দুটো পরের দিনের টার্ম, অর্থাৎ মঙ্গলবারে আমাদের অধ্যায় শেষ হবে। এনি হাও মঙ্গলবারে 3 সেশনে ক্লাস হবে, 3টা সেশনে, সকাল দুপুর বিকাল 3টা সেশনে ক্লাস হবে মঙ্গলবারে। আর আজকে ক্লাস হবে 2টা সেশনে, অর্থাৎ দুপুর এবং বিকাল। আর পরের দিন সেশনে 3টা সেশনে ক্লাস হবে। পরের দিন সকালে পড়াবো কার্নোট ইঞ্জিন, আর দুপুরে পড়াবো হচ্ছে এন্ট্রপি, এবং তারপরে পড়াবো আমরা এমসিকিউ প্র্যাকটিস, এবং সেই সাথে টুকটাক ম্যাথ। এটা দিয়ে আমাদের সেশন শেষ হয়ে যাবে। তো তড়িঘড়ি করে আমাকে অধ্যায়টা শেষ করে দিতে হচ্ছে, কারণ তোমাদের 14 তারিখ থেকে অনেকের পরীক্ষা শুরু। আর পরীক্ষার মধ্যে আমরা মোটামুটি এত লোড নেব না, 1 ঘন্টা করে লোড নেব, 1 ঘন্টা, জাস্ট 1 ঘন্টা পড়বো, তারপর চলে দেবো। পরীক্ষার ওই 14টা দিন বা ওই কয়টা দিন পরে আবার সেগুলো রিকভার করে ফেলবো ইনশাল্লাহ। তো শুরু করলাম। প্রথমে হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। তোমরা প্রথমে এক কাজ করবা, প্রক্রিয়াগুলো দেখবা, বুঝবা, তারপরে লিখবা, দেখবা, বুঝবা, লিখবা। আমরা এখানে চুক্তি নিয়ে পড়তে আসি নাই যে আমি অল্প একটু পড়ে দিলাম, তুমি ডুবডুবি বার্তা সেটা নিয়ে চলে গেলা, এরকম না। আমরা এখানে পড়ার সিস্টেমটা হবে এমন, সে হচ্ছে আমরা পড়বো, অনুধাবন করব, সেটা এখানেই মুখস্থ করব, পড়বো, অনুধাবন করব, সেটা এখানে মুখস্থ করব। এমনকি কালকে আমি প্রতিপাদনগুলো করছি জলেশ্বরী তলায়, এই প্যাটার্নে শুনে দেখো। তুমি তাদের ওইখানে মানে ক্লাস করতে গেছিলো, তুমি না, ওই যে গেছিলো, জুনায়েদ গেছিলো ক্লাস করতে, এবং জুনায়েদের থেকে তুমি শুনে দেখো যে আমরা প্রতিপাদন শুদ্ধ আমরা লিখতে দেয়নি, মানে প্রতিপাদন শুদ্ধ না দেখে লেখা কালকে এই ইয়েতে ওইখানে চলছে। কারণ ওদের হিউজ টাইম দেওয়া, প্রায় ওরা টাইম দিছে 3 ঘন্টা ওরা। এর মধ্যে তোমাদের বৃষ্টির দিনে কম পড়াইছি, সমস্যা পরীক্ষা ওদের আগে পড়ায় রাখছিলাম, তারপরে ওরা টাইম দিচ্ছে 3 ঘন্টা। উভয় ব্যাচে, 2 ব্যাচে এক অবস্থা, যে প্রতিপাদন আমি করব, তুমি দেখবা, না দেখে লিখবা। এটা এখানে করতে যাচ্ছি না, এখানে দেখে লিখবা, বাট প্রতিপাদন তো একটা বুঝবা, আর ওরা বুঝে দেখে মানে না দেখে লিখছে। চিন্তা করো, তাহলে 2 জনের মধ্যে একটু রাত দিন তফাৎ তো হবেই। তোমাকে দিলে মন খারাপ করবা, হ্যাঁ না দেখে দিচ্ছে। ওদের বলছে আগে মুখস্থ করো, প্রতিপাদন শিখাইছি, কোনটি কোন জায়গায় কী করলাম, কেন করলাম শিখাইছি, তারপরে বলছি না দেখে লেখো। সবাই না দেখে লিখছে, প্রতিপাদন করছে। তুমি বুঝতে পারছো ছাত্রদের এফিসিয়েন্সি কতটা অ্যাক্টিভ হচ্ছে, কল্পনাই করতে পারবে না, বাসায় পড়াই লাগবে না। আর তোমাদের শেখাতে গেলেই প্রাইভেট আছে, এ আছে, সে আছে, হাবি আছে, দাবি আছে। প্রথমে আমরা চলে যাচ্ছি সমষ্ণ প্রক্রিয়ায়। তাহলে আমাদের হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, যার নাম আইসোথার্মাল প্রসেস। সমষ্ণ প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া ওরফে আইসোথার্মাল প্রসেস, সমষ্ণ প্রক্রিয়া, আইসোথার্মাল, THERMAL, থার্মাল প্রসেস, PROCESS, আইসোথার্মাল প্রসেস। তাহলে প্রথমে আমরা চলে যাচ্ছি আইসোথার্মাল প্রসেস, এবং এখানে যাব আইসোথার্মাল প্রসেসের বৈশিষ্ট্যতে। তুমি বৈশিষ্ট্যগুলো টানা মুখস্থ করতে থাকো। বৈশিষ্ট্য যে কোনো জায়গায় আসবে, বৈশিষ্ট্য। তোমার কয়দিন পর পরীক্ষা, মাথায় আছে? বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য নাম্বার 1, এই প্রক্রিয়া, এই প্রক্রিয়া, এই প্রক্রিয়া বা এটি কাল্পনিক প্রক্রিয়া। এটা লিখলে সুন্দর লাগবে দেখতে, শুনতেও সুন্দর লাগবে। এটি কাল্পনিক প্রক্রিয়া, মুখস্থ করতে থাকো, লিখতে থাকো। এটি কাল্পনিক প্রক্রিয়া, এটি কাল্পনিক প্রক্রিয়া, এটি কাল্পনিক প্রক্রিয়া, কাল্পনিক প্রক্রিয়া, ইমাজিনারি প্রসেস, কাল্পনিক প্রক্রিয়া। তাহলে ইমাজিনারি প্রসেস, কাল্পনিক প্রক্রিয়া। 2 নাম্বার, এটি অত্যাধিক ধীর প্রক্রিয়া, এটি অত্যাধিক ধীর প্রক্রিয়া, অত্যাধিক ধীর প্রক্রিয়া, ধীর প্রক্রিয়া, ধীর প্রক্রিয়া। তাহলে এটি অত্যাধিক ধীর প্রক্রিয়া, 2 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার পয়েন্ট, এই প্রক্রিয়ায়, এই প্রক্রিয়ায়, প্রক্রিয়ায়, এই প্রক্রিয়ায় পাত্রের দেয়াল, পাত্রের দেয়াল, দেয়াল অত্যন্ত সুপরিবাহী হয়। পাত্রের দেয়াল সুপরিবাহী হয়, সুপরিবাহী হয়,
এই তথ্যগুলো থেকে ইনফরমেশন ইয়ে আসবে। 4 নাম্বার, এই প্রক্রিয়ায় সিস্টেম থেকে তাপ বাহিরে বা বাহির থেকে তাপ সিস্টেমে আসতে পারে। ওই যে যেহেতু কুপরিবাহী সিস্টেমে ঢুকতে পারে। এই প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে। তাহলে এই প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে। 5 নাম্বার কথা, এই প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে। এই প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে। আর তাই তো বলা হয় সম উষ্ণ। ওই আইসো মানে হচ্ছে সেম, থার্ম মানে তাপমাত্রা, তাহলে আইসোথার্মাল সেম তাপমাত্রা। তাহলে সেম তাপমাত্রা, এই প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে। তাপমাত্রার পরিবর্তন শূন্য হয়। তাপমাত্রার পরিবর্তন শূন্য হয়। ওকে, তাহলে এটা একটা গেল। 6 নাম্বার, এই প্রক্রিয়া দেখো, 1 মিনিট ইন্টারাপ্ট করে ফেলি। বিজ্ঞানী বয়েল এর সূত্রে তাপমাত্রা স্থির থাকে, তোমরা জানো, সবাই জানো। বয়েলের সূত্র পিভি সমান ধ্রুবক। এই পিভি সমান ধ্রুবক কখন লিখতে পারি? যখন তাপমাত্রা স্থির থাকে। তাহলে যেহেতু এই প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে, তাহলে আমি লিখতে পারি এই প্রক্রিয়া বয়েলের সূত্র মেনে চলে। এই প্রক্রিয়া বয়েলের সূত্র মেনে চলে। বয়েলের সূত্র মেনে চলে। তাহলে এই প্রক্রিয়া বয়েলের সূত্র মেনে চলে। বয়েলের সূত্র কী বাবা? পিভি সমান কে, মানে ধ্রুবক। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারবো? P1 V1 সমান P2 V2 সমান P3 V3 ... সমান কে, এইটা। আর অভ্যন্তরীণ শক্তি নিয়ে কথা বললে, যেহেতু তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না, 7 নম্বর কথা, এই প্রক্রিয়ায় সিস্টেমের কোনো অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয় না। বিকজ অফ অভ্যন্তরীণ শক্তি ডিপেন্ড অনলি তাপমাত্রার উপরে। যেহেতু তাপমাত্রাই চেঞ্জ হচ্ছে না, তাহলে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হবে না। আগে অভ্যন্তরীণ শক্তি যা, পরে অভ্যন্তরীণ শক্তি তাই থাকবে। তাহলে এই প্রক্রিয়ায় সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হয় না। সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হয় না। অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হয় না। মুখস্থ করো টানা। সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন হয় না। এটি কাল্পনিক প্রক্রিয়া, ইমাজিনারি প্রসেস। এটি অত্যন্ত ধীর প্রক্রিয়া। হ্যাঁ, তাহলে এটি অত্যন্ত ধীর প্রক্রিয়া। এই প্রক্রিয়া পার্থের দেয়াল সুপরিবাহী হয়। এই প্রক্রিয়ায় সিস্টেম থেকে তাপ বাইরে বা বাইরে থেকে তাপ সিস্টেমে ঢুকতে পারে। এই প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে, অর্থাৎ তাপমাত্রার পরিবর্তন শূন্য হয়। এই প্রক্রিয়া বয়েলের সূত্র মেনে চলে, অর্থাৎ পিভি সমান কে, এই সূত্র মেনে চলে, অর্থাৎ P1 V1 P2 V2 P3 V3 সমান কে। এই প্রক্রিয়ায় সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হয় না। এখন কথা আছে, যেটা আমার দিকে তাকাও, ঠান্ডা মাথায় পড়াচ্ছি, কোনো হই নাই যে দ্রুত টেনে চলে যাচ্ছি তা নয়, ঠান্ডা মাথায় পড়াচ্ছি, যথেষ্ট মাথা ঠান্ডা রেখে পড়াচ্ছি। দ্রুত টেনে যাবো হয়তো বুঝবা না। ওকে, এটা একটা সিলিন্ডার। এই সিলিন্ডারের মধ্যে এটা একটা পিস্টন। পিস্টনটা এখান থেকে ওপরে যাবে। এখান থেকে ওপরে যাবে। ভিতরে আছে গ্যাসের তাপমাত্রা হচ্ছে T। স্টপ রাইটিং করে দাও, দিয়ে এইদিকে দেখো, গ্যাসের তাপমাত্রা হচ্ছে T।
তাহলে এটা হচ্ছে সে আমার পিস্টন, এটা হচ্ছে সে আমার পিস্টন। এখান থেকে ওপরে নিয়ে যাব, কীভাবে নিয়ে যাবেন? কন্ডিশন একটাই, চাপ আয়তন তাপমাত্রা তাপ যা পার যা হোক, কে চাপ আয়তন তারপর হচ্ছে তাপমাত্রা তারপরে তাপ, এই চাপ আয়তন তাপের ভিতরে যা পার হয়ে যায়, কিন্তু যাতে ভিতরে তাপমাত্রার কোনো চেঞ্জ না হয়, এটা একটা প্রক্রিয়া। তাহলে যে কোনো একটা স্থির রেখে আরগুলো চেঞ্জ করার নামই সংক্ষেপে বলা হয় প্রক্রিয়া। তাহলে এই ক্ষেত্রে আমি পিস্টন অপর দিকে সরাবো একটুখানি, একটুখানি করে উঠবো, পিস্টন অপর দিকে একটুখানি করে সরাবো, একটুখানি পিস্টন অপর দিকে সরাবো, বাবা ভিতরে একটুখানি পিস্টন অপর দিকে সরাবো, আয়তন বেড়ে যাবে। তাহলে পি আর ভির সাথে সম্পর্ক কি? তাহলে এই যে 1/v, পি ব্যস্তানুপাতিক 1/v, তাই তো, এই যেটা। তাহলে আয়তন যদি বেড়ে যায় চাপ কমে যাবে। তাহলে দেখো একটু খেয়াল করো, একটুখানি সরাবো, আয়তন বেড়ে গেল, চাপ কমে গেল। আর এই যে একটুখানি সরাতে কে কাজ করছে? একটুখানি সরাতে কে কাজ করছে? একটুখানি সরাতে কে কাজ করছে? আবার চাপের সাথে তুমি এভাবে রিলেট করতে পারো, এভাবে রিলেট করতে পারো, বাসায় পড়াশোনা করা লাগবে। পি সমানুপাতিক টি, চাপ একটু কমলো, তাতে তাপমাত্রা কী হয়েছে? চাপ কমলে তাপমাত্রা কমে যাবে। তাহলে তাপমাত্রা কমে গেছে, ওই তাপমাত্রা স্থির রাখার জন্যে বাইরে থেকে আমি কি করব? হিট দেব, ডেল কিউ, মানে হিট দেব, যাতে এমনভাবে হিট দেব যাতে ওখানকার চাপ আবার এমনভাবে হিট দিয়ে তাপমাত্রা বাড়াবো যখন ওখানকার তাপমাত্রা বাড়িয়ে চাপ আবার ওই যেটুকু কমছিল সেটুকু যাতে বাড়ে। তাহলে চাপ কী থাকলো? ওহো, চাপ তো স্থির রাখবো না, আমি তো তাপমাত্রা স্থির রাখবো, আমি তো তাপমাত্রা স্থির রাখবো, আমি তো চাপ স্থির রাখবো না, তাপমাত্রা স্থির রাখবো। ওকে, গোল্লা দিলাম, গোল্লা দিলাম, মনোযোগ দিও, গোল্লা দিলাম, মনোযোগ দিও। ওকে, কী স্থির রাখা লাগবে? তাপমাত্রা। কীভাবে স্থির রাখবো? দেখো পিস্টন অল্প একটু সরাবো, পিস্টন, তাহলে এই অল্প একটু সরাতে কে কাজ করছে? অল্প একটু সরাতে কে কাজ করছে? অল্প একটু সরাতে কাজ করছে হচ্ছে, অল্প একটু সরাতে কে কাজ করছে? এই যা 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 যা, আজব তো। হ্যাঁ হ্যাঁ, অল্প একটু সরাতে পিস্টন কে কাজ করছে? গ্যাস কাজ করছে। আর নিচের দিকে নামালে কে কাজ করে? বাহ্যিক বল কাজ করে, এক্সটার্নাল বল কাজ করে। আর ওপর দিকে সরালে কে কাজ করে? গ্যাস কাজ করে। তাহলে একটু খেয়াল করবা, আমি কথাগুলো ধরবো কিন্তু। পিস্টন ওপর দিকে একটুখানি সরে গেছে, কে একটুখানি সরাইছে? গ্যাস সরাইছে। গ্যাস সরায় ওর শক্তি হারাইছে, আর ওর শক্তি হারানো মানে গতিশক্তি হারানো, আর গতিশক্তি হারানো মানে অভ্যন্তরীণ শক্তি হারানো, অভ্যন্তরীণ শক্তি হারানো মানে তাপমাত্রা হারানো। তাহলে ওই তাপমাত্রা ঠিক রাখার জন্যে বাইরে থেকে আমি তাপ কী করবো? প্রদান করব, দিয়ে দিব। আবার অল্প একটু পিস্টন সরছে, কে কাজ করছে? গ্যাস কাজ করছে, করে ক্লান্ত হয়েছে, হলে ভিতরে তাপ গতিশক্তি কমে গেছে, গতিশক্তি কমলে অভ্যন্তরীণ শক্তি কমে গেছে, অভ্যন্তরীণ শক্তি কমলে তাপমাত্রা কমে গেছে, বাইরে থেকে তাপ আসে আবার তাপমাত্রা সেম রাখছে। তো এইটা অনেকে আবার ডিবেট করে ফেলবে আমার সাথে, অনেকে ডিবেট করবি, কি ডিবেট করবি? তারা বলবে যে স্যার ওইটাকে হুট আস্তে আস্তে সরাবে কেমনি, গ্যাসে কেমন কমান করবো, অল্প একটু সরা, না তা তো করবো না। তো ঘটনা কেমনি ঘটে? ঘটনা ঘটে এইভাবে, দেখ কালারটা আমি চেঞ্জ করে দিই। ঘটনা ঘটে এইভাবে, এটা কি? একটা পাথরের টুকরা, এটা একটা পাথরের টুকরা, এটা পাথরের টুকরা, সবগুলি যে পাথরের টুকরা, ওপরে এগুলো কি? পাথরের টুকরা। এবার যখন পাথরের টুকরা এখানে থাকলো, তখন পাথরের টুকরা চাপ দিচ্ছে নিচের দিকে, আর গ্যাস চাপ দিচ্ছে উপরের দিকে। এই দূরে চাপ যদি সমান হয় তাহলে এখানে পিস্টন থাকবে সাম্যাবস্থায়, পিস্টন থাকবে সাম্যাবস্থায়। এবার একটা মাত্র কি? একটা মাত্র আমি এইটা মিশে দেব, একটা সরাই নিছি এখান থেকে, আমি সরাই নিছি, কিন্তু এতে নিচে গ্যাসের চাপ বাড়ছে ওপরে পাথরের চাপের তুলনায়। তাহলে নিচে যদি বাড়ে ওই চাপটা আমার তো সমান করতে হবে। সমান করার জন্যে গ্যাস কী করে? উপরে চাড়া দিয়ে একটুখানি পিস্টন ওপরে তুলবে, আর ওপরে তুললেই ওপরে চাপ আর নিচে চাপ সমান হবে। কেন? কারণ আয়তন বাড়লে চাপ কমে, ওই যে একটু আগে বলছিলাম পি বেস 1/v, আয়তন বাড়লে চাপ কমে। তাহলে আয়তন বাড়লে চাপ কে গেছে? ভিতরে কমে গেছে। ওই চাপটাকে স্থির রাখার জন্যে খেয়াল করো, একটা দানা এই যে এর থেকে একটা সরাই দিছি, এইখানে একটা ছিল, সে একটা সরাই দিছি। তাহলে কে সরালো? গ্যাস সরালো, সরি ওই দানাকে সরালো, এই দানাটা আমি সরাই দিছি। যে আমি সরাই দিছি ওপরেকার গ্যাসের চাপ, সরি ওপরকার পাথরের চাপ আর নিচের গ্যাসের চাপ কি হয়ে গেছে? সমান। তাহলে দূরে শোনো শোনো শোনো, মনোযোগ দিও। এই যে পাথরের ডানা এখন কি হয়েছে? হয় নিচে দিকে গ্যাসের চাপ
আর ওপরের দিকে নিচের দিকে পাথরের চাপ আর ওপর দিকে গ্যাসের চাপ সমান। এই অবস্থায় এবার ধরো এটা 5 ATM আর এটা ধরো 5 ATM, দূরে সমান সমান হয়েছে। এবার যদি একখান সরে দিই, একখান সরাই দিই, এই যে একখান সরাই দিছি, সরাই দিলে ওপরকার চাপ এটা কমে হয়ে গেছে কত ATM, এটা কমে হয়ে গেছে 4 ATM। নিচে কত ATM আছে? 5 ATM। এখন তো পিস্টন সরবেই, চাপ জাহার নামে যায়, পিস্টন তো এখন সরবেই। সরে কতক্ষণ সরে যাবে? যতক্ষণ না চাপ 4 হয়। তাহলে নিচের চাপ বেশি, ওপরে চাপ কম, 4 হয়। এমন তো অবস্থা পিস্টন সরে এখান থেকে এখানে গেল। যখন এখানে থেকে এখানে গেল, এই কাজটা কে করছে? একটু মনে জিজ্ঞাসা করো। গ্যাস করছে, করেই তো ওপর দিকে সরে নিচ্ছে। আর যখন এখান থেকে এখানে যখন সরাই নিচ্ছে, ওপর দিকে যখন সরাই নিচ্ছে, পিস্টনটা যখন ওপর দিকে সরাই নিচ্ছে, তখন গ্যাস কাজ করছে। গ্যাস কাজ করার পর ক্লান্ত হয়েছে, হলে অভ্যন্তরীণ শক্তি হারছে, তারপরে গতিশক্তি হারাই গেছে, তাপমাত্রা কমে গেছে। তাহলে বাইরে থেকে তখন তাপ আসে, আবার তাপমাত্রা কী রাখছে? সেম রাখছে। এই জন্য এই পিস্টনটাকে ধীরে ধীরে স্লো এভাবে ওপর দিকে নিতে হয়, এভাবে ওপর দিকে নিতে হয়, যাতে বাইরে থেকে তাপ ভিতরে ঢুকে যাতে এখানকার তাপমাত্রা স্থির থাকে। এবার যখন নিচের দিকে নামাবো, কে কাজ করতেছে? আমি কাজ করতেছি। কার উপর কাজ করতেছি? গ্যাসের ওপর কাজ করছি। কথা ভাষাগুলো বুঝো। আমি কাজ করতেছি, কার উপর কাজ করতেছি? গ্যাসের ওপর কাজ করতেছি। তখন গ্যাসের ওপর কাজ করলে আমার কি তো কাজ? গ্যাসের অণুর মধ্যে গতিশক্তির রূপে ঢুকে যাবে, আর তখন গ্যাসের অণু গতিশক্তি বেড়ে যাবে। গতিশক্তি বেড়ে যাওয়া মানে অভ্যন্তরীণ শক্তি বেড়ে যাওয়া, অভ্যন্তরীণ শক্তি বেড়ে যাওয়া মানে তাপমাত্রা বেড়ে যাওয়া। তাহলে তাপমাত্রা বাড়তে যাবি না এখানে, তখন ভিতর থেকে তাপ বাইরে বার হয়ে যাবে। তাহলে ধীরে ধীরে আমি সরাবো, ধীরে ধীরে তাপ বাইরে বাইরে যাবে এবং তাপমাত্রা এখানকার সেম থাকবে। আবার ধীরে ধীরে একটা করে বালির কণাগুলো উঠাবো। তাহলে ধীরে ধীরে পিস্টন ওপর দিকে উঠবি। আর এই কাজটা কে করবি? ধীরে ধীরে ওপর দিকে ওঠার সময় এই কাজটা কে করবি? গ্যাস কাজ করবি। ফলে গ্যাস ক্লান্ত হবি, কিন্তু যতটুকু ক্লান্ত হবি ততটুকু কিন্তু আমি আর বাইরে থেকে তাপ আনে কি তক দেবো। এই ক্লান্ত হচ্ছু, ধরো একটু খুলে, এই ক্লান্ত হচ্ছু, ধরো একটু খুলে, বাইরে থেকে এসে দিয়ে দেবো। তাতে ও শুরুতেও যে এরকম চাঙ্গা, এখানে পিস্টন থাকাকালীন সময়, ওখানে পিস্টন থাকাকালীন সময় সেই রকমই চাঙ্গা। যদি এই চাঙ্গা না হতো তাহলে এই প্রক্রিয়া থাকতো না। তাহলে এই প্রক্রিয়া হতো রুদ্ধতাপ প্রক্রিয়া। কী প্রক্রিয়া হতো? রুদ্ধতাপ প্রক্রিয়া। একটা কথা বলি, গোপন কথা, কাউকে বলো না। সমস্ত প্রক্রিয়া যদি দ্রুত আপ ডাউন করে তাহলে এই প্রক্রিয়ার সমস্যা থাকবে না। অর্থাৎ এই যে এই পাত্রের দেয়ালটা কী পরিবাহী ভাই? লেখা দিয়েছে কী পরিবাহী? সুপরিবাহী। যদি সুপরিবাহী দেয়াল থাকার পরও যদি এইটা দ্রুত আপ ডাউন করে তাহলে কিন্তু এটার সমস্যা থাকবে না, রুদ্ধতাপ বেরিয়ে হয়ে। কে হঠাৎ করে বসে থাকবি? আচ্ছা বলো তো দেখি, টায়ার বাস্টিং, ওর কি ইঙ্কের বাস্ট হয়? হয় হয়। ট্যাও 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 হলাম কিন্তু সরে যা ট্যাও এরকম করে। গ্যাসের যে বাসা বাড়ির সিলিন্ডার ইঙ্কে করে নাকি? গ্যাসের কিন্তু ভিতরে বেশি চাপ, সর 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 সর, আমি বড় হচ্ছি, সর ফাটবো কিন্তু দাম ঘরে নাকি? না, হঠাৎ করে ঘটনা ঘটে না। এই প্রক্রিয়া কী প্রক্রিয়া? রুদ্ধতাপ প্রক্রিয়া। তাহলে এটা যদি হঠাৎ করে ঘটাও মানে কেমন হয়? আচ্ছা বলো তো, তুমি আজকে তোমার ভাবির বাসায় একটা মোটরসাইকেল আছে, সেই মোটরসাইকেলের চাকার রাত্রে দাম হয়েছে, সকালে দেখা হচ্ছে ভাবি কালকে তুমি রুদ্ধতাপ প্রক্রিয়া করলাম, ড্রাম যদি হয় ওখানকার তাপমাত্রা কমে যায়। হঠাৎ করে পিস্টনের উপর দিকে উঠলে গ্যাস নিচে কাজ করলেও করে গতিশক্তি হারাই ফেলবে। হারাই ফেললে ভিতরে কি তার অভ্যন্তরীণ শক্তি হারাই যাবি। হঠাৎ করে তাপমাত্রা সেখানকার কি ফল করবি? তো কালকে আজকে ঘটনা ঘটছে, কালকে রাতে 2টার সময় ঘটনা ঘটছে, তুমি সকাল 10টার সময় করছে, দেখিতে পারবি তোমার ঘর কি ঠান্ডা নাকি? যে ঘরের মধ্যে মোটরসাইকেল ছিল আর কি, হবি না। কারণ বাইরে থেকে ধীরে ধীরে তাপ আসে, ওই তাপমাত্রা ওই যে ঠান্ডা হয়েছিল ওই জিনিসটা আবার স্বাভাবিক করবি। তাহলে কাজ করো, বার্থডে বেলুন নিয়ে যাবা, যাই ফুলে খালি ঘরের মধ্যে ফ্রাস করে ফুটাবা, এ ঠান্ডা হওয়া যায়। তাহলে এটা যদি দ্রুত যায় তাহলে তাপমাত্রার ব্যাপক পার্থক্য সৃষ্টি হয়। ওই পার্থক্যটা ধীরে ধীরে কমাতে হয়। তখন ধীরে ধীরে যখন ধরো তাপমাত্রা ছিল কত 25 ডিগ্রি সেলসিয়াস, 25টা হঠাৎ করে উপরে গেছে, তাপমাত্রা ফল করে হয়েছে 2 ডিগ্রি সেলসিয়াস। এই যে এত গ্যাপ, এখান থেকে তাপ ঢুকিচ্ছে আর তাপমাত্রার গ্যাপটা কী করছে আবার কত নিয়ে যাচ্ছে? 25-এ নিয়ে যাচ্ছে, ঢুকিচ্ছে আর 25-এ নিয়ে যাচ্ছে।
তাহলে এই যে ধীরে ধীরে তাপ 25-এ নিয়ে যাচ্ছে, অনেক সময় লাগতেছে না বাবা? অনেক সময় গ্যাপ ধরে তোমার তাপমাত্রা স্থির ছিল না, কিন্তু এখানে কি শর্ত কি? প্রতি মুহূর্তে তাপমাত্রা কী থাকা লাগবে? স্থির থাকতে হবে। পার্থক্য তো এই জায়গাতেই, প্রতি মুহূর্তে তাপমাত্রা স্থির থাকতে হবে। তাই আমরা কীভাবে নিয়ে যাবো বলো? ধীরে ধীরে। কে করলো? গ্যাস। আমি লয়, গ্যাস গ্যাস ভিতর থেকে করে কি করছে? শক্তি হারাইছে, তাপমাত্রা কমছে, বাইরে থেকে তাপ আসছে, আচ্ছা আবার তাপমাত্রা আগের মতো আছে। কে করলো? গ্যাস। হ্যাঁ, শক্তি হারাইছে, ঘটনা এটা বাবা। তাহলে ধীরে ধীরে করে উপর দিকে উঠবো। কে উঠাবে? গ্যাস উঠাবে। তবে নিচের দিকে নামানোর সময় কিন্তু আবার এটা আমি কিন্তু এটা আমি কিন্তু আমার ঢুকে যাচ্ছে কার মধ্যে? গ্যাসের মধ্যে। ঘুমাচ্ছে বারে, কার মধ্যে ঢুকে গেল? থাপ্পড় এর মধ্যে। কাজ করছি কার উপরে বলো? ওর উপরে কাজ করছি। লাগছে কার? ও কি শক্তি বাড়লো কার? ওরি। ঘুম হয়ে গেল কার? ওরি। যাই হোক, মজা করলাম যাতে তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়। এটা তোলা শেষ বাবা, এটা তোলা শেষ করছো না? ইউ সমান সমান 3/f/2 n r del t। এটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। আর অভ্যন্তরীণ শক্তির সমীকরণ কোনটা? f/2 n r t। দেখো তাপমাত্রা আগেও যা পরেও তাই। তাহলে এর একটা নির্দিষ্ট অভ্যন্তরীণ শক্তি আছে তো, তাই না? বলা যাবে না অভ্যন্তরীণ শক্তি জিরো, অভ্যন্তরীণ একটা শক্তি আছে, তবে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত? জিরো। এটাই বলা হয়েছে অভ্যন্তরীণ শক্তি কোনো পরিবর্তন হয় না, কারণ অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন জিরো। এই তো গেল সমষ্ণ প্রক্রিয়া। আমাদের শেখানো হবে সমষ্ণ প্রক্রিয়া কৃত কাজ নির্ণয়। সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ নির্ণয়। সমষ্ণ সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ নির্ণয়। সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ নির্ণয় এটা। যে কোনো প্রক্রিয়ায় কৃত কাজ নির্ণয় করতে চাইলে আমাদের এটাই হবে। দেখো এই সমস্যা কি হয়? এই পিস্টন এখান থেকে কোথায় চলে যায়? হয় নিচের থেকে উপরে যায়, না উপর থেকে কোথায় আসে? নিচে আসে, কিন্তু তাপমাত্রা কি থাকে? স্থির থাকে। তাহলে এই আয়তনটা কত দিলাম রে ভাই? এই আয়তন কত দিলাম রে ভাই? এই আয়তন দিলাম আমি V1, আর এই পুরো আয়তন দিলাম আমি V2। পিস্টন আগে কোন অবস্থানে ছিল? V1, পরে কোথায় গেল? V2-তে। যদি এইরকম হয়, যদি উল্টোটা হয়, তাহলে কি হবে? পিস্টন ছিল কোথায়? V2-তে, পরে আসলো কোথায়? V1-এ। বলো বলো বলো। এখান থেকে এখানে গেলে পিস্টন ছিল কোথায়? V1-এ, গেল কোথায়? V2-তে। যদি ইনকা হয় তাহলে বলো পিস্টন ছিল কোথায়? V2-তে। এই লিমিটটা কিন্তু ঠিক মতো বসাতে হবে। তাহলে পিস্টন যখন এখান থেকে এখানে যাবে তখন কৃত কাজ কত হবে? সেই কৃত কাজ বের করার জন্য আমরা এই সমীকরণ ইউজ করবো। কৃত কাজ এইটা সমান সমান W সমান সবাই জানো ইন্টিগ্রেশন P dV। এটা দিয়ে কৃত কাজ বের করতে হয়। পিস্টন কোথায় থেকে কোথায় গেছে? ধরলাম V1 থেকে V2-তে গেছে। বলো তো V1 থেকে V2-তে গেলে কে গ্যাস কাজ করছে? গ্যাস না আমি? গ্যাস কাজ করছে। এটা কিন্তু গ্যাস কর্তৃক কাজ। তবে যদি আমি এটা উল্টে দিই, নিচে দিই V2, উপরে দিই V1, তাহলে কার কর্তৃক কাজ হবে? আমি কর্তৃক কাজ হবে ভাই। গুড, এইটুকু তো বুঝে গেছো। আচ্ছা, এই পাশে চলে আসো। PV ইকুয়াল কত রে? NRT, তাই তো? P সমান কত হবে রে? NRT/V। কোথায় কনফিউশন হয় আমাকে বলবা? ইন্টিগ্রেশন V1 থেকে পিস্টন গেল V2-তে, P যাতে আমি বসাবো NRT/V, আর সেই সাথে থাকবে DV। দেখো এর মধ্যে নির্দিষ্ট পরিমাণের গ্যাস আছে। পিস্টন উপরে উঠুক আর নিচে নামুক, উপরে উঠুক আর নিচে নামুক, মোল সংখ্যা চেঞ্জ হবে না। মোল সংখ্যা বাইরে নাও, নিলাম স্যার। আর মোলার গ্যাস ধ্রুবক, এই গ্যাস ধ্রুবক সবার জন্য সেম। অক্সিজেন, নাইট্রোজেন, হিলিয়াম, যে কোনো কিছুর জন্য সেম। আর তাহলে এই আরটা দিলাম, আর তার সাথে কি তাপমাত্রা ওখানে স্থির, বাইর করে নাও। তারপর ইন্টিগ্রেশন থাকলো V1 থেকে V2, থাকলো হলো DV/V। তোমরা সবাই জানো ইন্টিগ্রেশন dx/x, এটাকে ইন্টিগ্রেশন করলে হয় ln x। আর যদি লিমিট থাকে তাহলে ধ্রুবক থাকে না। এটি লিমিট বসালে ধ্রুবক থাকবে না। তো বসাননি তো স্যার, দেন ধ্রুবক। গাদা, এটি তো লিমিট আছে, এটাই তো আমি একটু বুঝাচ্ছি। তাহলে এটা কত হবে?
এন আর টি, দেখো কারবার খুবই সহজ সহজ জিনিস। লন, এটা কত বেরিয়ে ভাই ভি, ডিএক্স বাই এক্স লন এক্স, ভি বাই ডিভি বাই ভি লন ভি, V1 থেকে V2, দ্যাটস ইট। বুঝে আসছে কিনা? এইটা হচ্ছে আমাদের কারবার। বুঝে আসছে কিনা এটুকু? হ্যাঁ স্যার এটুকু বুঝে আসছে। এদিকে সরে আসি, এদিকে সরে আসি। ওকে, এদিকে সরাই থাকতো বাবা এটি। এবার আমরা কাজ করি। না না না, ওকে, এই লাইনের পর আমরা এই লাইন লিখবো, সমান সমান এই লাইন লিখবো, এনআরটি এন আর টি এন আর টি। এবার লিখবেন কি দেখো, ভির জায়গাতে আপার লিমিট তারপর লয়ের লিমিট বসাবো। তাহলে আমি ইন্টু ভি লন লন V2 মাইনাস এই জায়গা লন V1 তাহলে লন V1 তাহলে V2 লন V1 এইটা। এবার দুই লনের জন্য একটা লন এন আর টি, দুই লনের জন্য একটা লন। আচ্ছা, ওপরে V2 আর বিয়োগ চিহ্ন একদম ভাগ করে এটা হবে V1। তাহলে অতএব সমষ্টিপুরের কৃত কাজ W সমান সমান এন আর টি লন V2 বাই V1। মনে রাখতে হবে এটা হলো ফাইনাল আয়তন। কি আয়তন? ফাইনাল। আর এই আয়তনটা কি আয়তন? ইনিশিয়াল। এটা মনে রাখতে হবে। ইনিশিয়ালটা কোথায় বসাবো? নিচে। ফাইনালটা কোথায় বসাবো? ওপরে। গেল এটা, গেল এটা। শেষ হলো নাকি স্যার? লেখবো নাকি স্যার? না, কাম শেষ হয়নি, কাম কেবল শুরু হয়েছে। থাকতো বাবা এটি। এবার একটু খেয়াল করতে হবে, এবার একটু খেয়াল করতে হইবে। আচ্ছা, এটা কি খুব বেশি প্রয়োজন? এটা আমার তো মনে হচ্ছে না এটা খুব বেশি প্রয়োজন। এই ইন্টার সেকেন্ডারি ওঠার পর যদি মনে হয় যে এটা আমার প্রয়োজন, তাহলে তো তুমি ব্যর্থ। ওকে, সামনে আগাই। এবার একটু খেয়াল করতে হবে, এবার একটু খেয়াল করতে হবে। ডাব্লিউ সমান সমান এন আর টি, এটা কিন্তু মেইন সমীকরণ। এটা কিন্তু আমি হাইলাইটও করে দেবো, এটাকে ওপরটাকে আমি হাইলাইটও করে দেবো। এটা মেইন সমীকরণ। লন মাঝে মাঝে এখান থেকে আসবে সূত্র, ম্যাথ লন। ওকে স্যার, এবার একটু খেয়াল করো। কার সূত্র মানে চলে রে? P1 V1 সমান P2 V2, এই সূত্র মানে চলে, তাই না? এই সূত্র মানে চলে, বয়লের সূত্র মানে চলে। কোন প্রক্রিয়া? সমষ্ণ প্রক্রিয়া। কার সূত্র মানে চলে? বয়লের সূত্র মানে চলে। তাহলে সমষ্ণ প্রক্রিয়া যেহেতু বয়লের সূত্র মানে চলে, তাহলে আমি এবার কি লিখবো দেখো, খেয়াল করো। V2 নিচে V1 দেবো, V2 নিচে V1 দেবো, আর P1 এর নিচে P2 দিব, P1 এর নিচে P2 দিব। তাহলে 1 এর নিচে P2 দিব। তাহলে এইটাকে এটাতে রিপ্লেস করলে হবে আমার ওপরে P1 নিচে P2। মনে রাখবা রেখে, এটা হলো ইনিশিয়াল, সাবাস, ইনিশিয়াল, আর এটা ফাইনাল। দুটো দিয়ে কিন্তু দুই রকম ভিন্ন ভিন্ন। তবে একটা কথা তোমার সাথে এটা মনে গসিপ করা আমার খুবই জরুরি, আর্জেন্ট। সেই গসিপটা হচ্ছে এই সূত্র মনে রাখতে হবে, এই সূত্র মনে রাখতে হবে বিশেষভাবে। তবে সবচেয়ে বেশি মনে রাখবো 3, 4 স্টারটা মনে রাখবো বেশি, আর এটা খুবই কম মনে রাখবো। হঠাৎ যদি দেও আমি এভাবে কনভার্ট করে নেবো, নিয়ে আবার ওই আগের সূত্র বসাবো। তবে একটা কথা বলি তোমাকে, তোমার যদি ফিল দিই, ফিলের ব্যবস্থা একটু করি। আমি যদি পিস্টন ওপর দিকে নিয়ে যাই, তো বলো তো ভিতরে চাপ কমবি না বাড়বি? আচ্ছা, আয়তনটার কথা বলো। আয়তন হচ্ছে V1 V2, কোনটা বড়? পিস্টন ওপরে নিয়ে গেলে V2 বড় না V1 বড়? সাবাস। কে জানো না তোমরা গো? আছো নাকি এরকম কেউ? লন 3/5, 3/5 কি হয় রে? হ্যাট, নেগেটিভ। লন 5/3 কি হয় রে? পজিটিভ। তাহলে একটু খেয়াল করো, পিস্টন থেকে ওপরে নিয়ে যাব, তখন V2 বাই V1 বসাবো। V2 বড়, V1 ছোট। এই মানটা আসবে আমার কি? পজিটিভ। তার মানে আমাকে কাজ পজিটিভ মান কখন হয়? গ্যাস কর্তৃক কাজ হলে পজিটিভ হয়। এবার আমি কর্তৃক কাজ দেখো, যখন আমি পিস্টন নিচে থেকে এই দিকে নিয়ে আসবো, তখন আমার উপরে বসবি কত? V1 নিচে V2। তাহলে V1টা কি? ছোট, V2টা বড়। ওপরে ছোট নিচে বড় হলে লনের ওই মানটা কী হবে? নেগেটিভ। হ্যাঁ, সেটা তো ঠিকই আছে যে আমি কর্তৃক কাজ কী হয় সবসময়? নেগেটিভ হয়। এটা তো ঠিকই আছে স্যার, আমি কর্তৃক কাজ নেগেটিভ হয়। আবার এখানে খেয়াল করো, এখানে খেয়াল করো, চাপ দিয়ে শুরুতে চাপ P1 ছিল শুরুতে, এবার পিস্টন উপর দিকে নিলাম, চাপ কমলো না বাড়লো রে ভাই? কমে গেছে কিন্তু, আয়তন বাড়ছে, চাপ কমছে কিন্তু। তাহলে এই চাপ বলো P1 চাপ
বড়, আর পি টু চাপ ছোট। কখন? পিস্টন যখন ওপরে উঠবে। হ্যাঁ, কাজ হওয়ার কথা কি? ধনাত্মক না? এ দেখো উপরে, দেখো দেখো, এ দেখো বড়টা উপরে, এ দেখো ছোটটা নিচে। কাজ আবার ধনাত্মক। যখন আমি নিচে নামাবো তখন দেখো পি টু, তখন এরকম হবে না? পি টু লেস দেন পি ওয়ান, তখন এরকম হবে না? এরকম হবে না? তখন এদিকে পি ওয়ানটা যখন আমি নিচে নামাবো, আচ্ছা যখন আমি নিচে নামাবো তখন ফাইনাল চাপ কি? পি টু না পি ওয়ান? ফাইনাল চাপ, ফাইনাল চাপ পি টু। যখন আমি নিচে নামাবো ফাইনাল, ফাইনাল চাপ পি টু নাকি? ফাইনাল চাপ হচ্ছে পি ওয়ান। কথা সেরে লয়, কথা মনে হয় প্যাঁচ খাচ্ছ। ধরো এই চাপের মান পি ওয়ানের চাপ 5, কত ভাই? 5। আর যখন একের পিস্টন উপর দিকে উঠে গেছে, সেই পি টুর মান হচ্ছে 3, চাপ কমে গেছে। তাহলে দেখো তো এখানে মান বসাও। ইনিশিয়াল কত বসবে? ইনিশিয়াল শুরুতে কত বসবে? যেহেতু পিস্টন নিচেতে পড়ে গেছে, শুরুতে কত বসবে? 5, শেষে 3। এবার এখানে আসো, এখানে যখন থাকবি তখন ইনিশিয়াল কত? এখানে যখন থাকবে, এখানে যখন পিস্টন থাকে নিচে নামবে, ইনিশিয়াল কত? 3, তাহলে উপরে বসবি 10। নিচে যখন আসলো তখন নিচে কত বসবি? 5। এই যে যখন পিস্টন নিচে নামছি উপরে থাকবি ছোট, নিচে থাকবি কত? বড়। আলটিমেটলি রেজাল্ট কী হবে? নেগেটিভ হবেই হবে। আচ্ছা স্যার মেনে নিলাম। এদিকে তুমি তো এটা জানোই। আর একটা কথা, উপরে ওই সাদা জিনিসটা তো তুমি জানোই। আর একটা কথা একটু ভালো করে খেয়াল করো, হোপলেস হয় না, মাথা ঘুরে যাতে না পড়ে যাও প্লিজ। কিছু কিছু জিনিস যদি আসে খুবই লেস ইম্পর্টেন্ট, আমি অবশ্যই নাম দেবো লেস ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট, লেস ইম্পর্টেন্ট, লেস ইম্পর্টেন্ট কি? পি ওয়ান ভি ওয়ান সন কী লিখি? এন আর টি। পি টু ভি টু এটা মানে কত লিখবো? এন আর টি। পি থ্রি ভি থ্রি এন আর টি লিখতে পারি কি পারি না ভাই? এ ভাই তাপমাত্রা স্থির ভাই, পুরোটা ধ্রুবক ভাই, পুরোটা ধ্রুবক। এই যে পুরোটা ধ্রুবক ধরে এখানে বের করছিলাম এনআরটি, এনআরটি তো পুরোটা ধ্রুবক দিয়ে বের করছিলাম, এটা লিখতে পারি না? তাহলে এই সূত্রগুলো আরও তো কিছু ফর্মেট নিয়ে আসা যায়। ডাব্লিউ ওয়ান সন, হ্যাঁ পি ওয়ান ভি ওয়ান লন ভি টু বাই ভি ওয়ান। আবার লেখা যায় ডাব্লিউ সন পি টু ভি টু লন ভি টু বাই ভি ওয়ান। আরও লেখা যায় ডাব্লিউ সন হ্যাঁ পি ওয়ান ভি ওয়ান লন পি ওয়ান বাই পি টু। আরও নিয়ে আসা যায় ডাব্লিউ সন পি টু ভি টু। হ্যাঁ क्या हुआ? ছোট করতে হবে একটু। পি টু ভি টু, তারপরে কি লিখবেন? তারপরে লিখবো লন, হে হে আস্তে 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 আস্তে, সব ঠিক ওকে। লন ওপরে দেবো পি ওয়ান, নিচে দেবো পি টু, নিচে দেবো পি টু, এই যেটা। তবে এটা লেস ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে মহা গুরুত্বপূর্ণ, এটার থেকে ম্যাথ করবো সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি ওটাতে ম্যাথ করবো। তবে যদি এরকম লাগে আমি ওখান থেকে কনভার্ট করে নেব, কনভার্ট করে ইয়ে করবো। কতগুলো লাগতে পারে? বারবার বলছি, এই যে লালু দিয়ে আমি ব্লক করে দিচ্ছি, লালু দিয়ে, এই যে লালু দিয়ে ব্লক করে দিলাম, ঠিক আছে? এই যে ঘুরামো এখন, ঘুরামো এখন, এই যে লেস ইম্পর্টেন্ট, লেস ইম্পর্টেন্ট, মূল ইম্পর্টেন্ট হচ্ছে ওইটা, এই যে লেস ইম্পর্টেন্ট, এটা এই যে লেস ইম্পর্টেন্ট, এটা এই যে এই কোনাত নিয়ে এসে রেখে দিছি, ওই যে ওটা বেশি ইম্পর্টেন্ট। এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই যেটা, এই টার্মটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই টার্মটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ওই টার্মটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এইটা, এটা দিয়ে ম্যাক্সিমাম ম্যাথ করা হবে। মিশে এলে দেখে জানে তোমার কাহিনী না ঘটে। দুর্বল যারা আছো তারা প্রয়োজনে রেখে বয়কট করো, দরকার নাই তো। পরে এখানে হাই থটের চিন্তা ভাবনা হ্যান ধ্যান করতেছে তখন দরকার। প্রয়োজনে দুর্বল যারা তারা এটা বয়কট করো, বয়কট। এটার পাশাপাশি এটা নিয়ে রাখো। বইয়ে ওই এক সূত্রই দিছে, এটাই দিছে। তার সাথে যেহেতু বয়লের সূত্র মানে দেখানো, এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে, হ্যাঁ এটাও কিন্তু হবে, চাপ দিয়ে দিবি। মাঝে মাঝে কিছু কিছু নট আইটেমের কোশ্চেন পাবা যে চাপ দিয়ে দিবে, চাপ দিয়ে তুমি আয়তন খোঁজার চেষ্টা করবো, দেখবো কোশ্চেন আয়তনই নাই, ভরকে যাবা, ভয় পেয়ে যাবা। যখন আবার বয়লের সূত্র ফালাভঙ্গি করে ফালায় চাপকে আয়তনে কনভার্ট করে ভয় পেয়ে যাবা। যাতে এইভাবে বললে যাতে তুমি একটু সতর্ক থাকো যে ও আচ্ছা এই ঘটনা। মূল কথা কি? মূল কথা ও ডাব্লিউ সমান সমান এন আর টি লন আর ফাইনাল
আয়তন যা যাক যাক ওটা যার নামে যাক, ফাইনাল ভলিউম ডিভাইডেড বাই ইনিশিয়াল ভলিউম। এইটা খোঁজার চেষ্টা করবা যে ইনিশিয়াল ভলিউম কত ছিল, ফাইনাল ভলিউম কত হলো, ইনিশিয়াল ভলিউম এইটা খোঁজার চেষ্টা করবা। অথবা তুমি ডাব্লিউ বের করার সময়, হ্যাঁ সেক্ষেত্রে যেহেতু মানটাই আমার নেগেটিভ আছে তাহলে বুঝবা আমি কর্তৃক কাজ হয়েছে, মানটা ফলাফলটা হচ্ছে পজিটিভ, বুঝে যাবা গ্যাস কর্তৃক কাজ হয়েছে। ফলাফল বলে দিবি যে পজিটিভ না নেগেটিভ। অথবা এটা মনে রাখবা এন আর টি লন, এইটা ইনিশিয়াল প্রেশার ডিভাইডেড বাই, ওরে প্রেশার ডিভাইডেড বাই ফাইনাল প্রেশার। দেখো বাবা চাপ এবং আয়তন পরস্পর ব্যস্ত ব্যাধিক, তাই এখানে সম্পর্কটা এরকম হয়েছে। ফাইনাল প্রেশার দ্যাটস ইট এইভাবে মনে রাখতে হবে এইটা। ও স্যার আরেকটা জিনিস মনে রাখো, উল্টোপাল্টা জান না হয়, ডাব্লিউ যেহেতু ঝুলে আসবি তাহলে এখানে দেখা দরকার নাই আয়তন কিসে আছে, তবে ফাইনাল আয়তন যদি মিটার কিউবে থাকে, ইনিশিয়ালটাও যাতে কিসে থাকে মিটার কিউব, যাতে মিটার কিউব কি হয়ে যায় কেটে যায়। ফাইনাল যদি মিলিলিটারে থাকে, ইনিশিয়ালও কিসে দিবা মিলিলিটারে, যাতে ওটা কি হয়ে যায় কেটে যায়। আবার একটা যাতে মিলিলিটার নিচেরটা মিটার কিউব থাকলে কিন্তু ওকে উল্টোপাল্টা মানাসি বাবা, একে তোমাকে তখন কেউ বাঁচাতে পারবি না। তাহলে এটা যেহেতু ঝুলে অ্যান্সার আসবি, তার মনে রাখো উভয় ক্ষেত্রে আর মান হবে 8.314, আর এটা হলো পরম তাপমাত্রা, অর্থাৎ কেলভিনে প্রকাশিত তাপমাত্রা। তাহলে এটা কি বাবা কেলভিনে প্রকাশিত তাপমাত্রা, তাহলে এটা মনে রাখবা কেলভিনে প্রকাশিত তাপমাত্রা এইটা। আর এটা কি তো 8.314 জুল পার মোল পার কেলভিন। আর এর নাম কি জানোই তো, মোল। এর নাম কি মোল, এই হচ্ছে কাহিনী। তাহলে এই কথাটা তুমি মনে রাখবা যে এখানে ছিল আয়তন কত ছিল, এটা আসলো, তাহলে কোনটা ফাইনাল, এটা ফাইনাল, আর আগে এটি ছিল এটা ইনিশিয়াল, এবার এর থেকে এটি গেল, তাহলে এটা ফাইনাল আর ইনিশিয়াল হচ্ছে এটা। মনে রাখবো কোনটা ফাইনাল কোনটা ইনিশিয়াল। আর আমি রেকমেন্ড করবো একটু দুর্বল বেশি হলে একেবারে এইটাকে জান প্রান্তে আঁকড়ে ধরো, সমস্ত প্রক্রিয়া যাবতীয় কাজ বের করতে পারবা। আর তোমার কিন্তু কোশ্চেন স্টাডি করলে 80 থেকে 90% সিকিউ কোশ্চেনে আসবি সমস্ত রুদ্ধতার প্রকৃত কাজ থেকে। সবসময় দেখবা সমস্ত কারণ ইঞ্জিন তো সমস্ত কৃত কাজ বের করে লাগবি, ইয়েতেও কৃত কাজ বের করে লাগবি, সবসময় দেখবা কৃত কাজ আসবে বেশি। তাহলে সমস্ত প্রক্রিয়া কৃত কাজটা আমার খুব বেশি ইম্পর্টেন্ট। এবারকার টাইটেল হচ্ছে সমস্ত প্রক্রিয়ায় ঢাল নির্ণয়। তাহলে সমস্ত প্রক্রিয়ায় ঢাল নির্ণয় করব। সমস্ত প্রক্রিয়ায় ঢাল নির্ণয়, সমস্ত প্রক্রিয়ায় সমস্ত প্রক্রিয়ায় ঢাল নির্ণয়, সমস্ত প্রক্রিয়ায় ঢাল নির্ণয় এইটা আমরা শিখবো। সমস্ত প্রক্রিয়ায় ঢাল নির্ণয় করে শিখবো আমি, এইটা আমি শিখাবো সমস্ত প্রক্রিয়ায় ঢাল নির্ণয়। আগে না এটা প্রস্তুতি নেওয়ার ব্যাপার সবার আছে, ফ্রি হ্যান্ড রাইটিং প্রস্তুতি নেই। এটা আমার এক্স এক্সিস, এটা আমার ওয়াই এক্সিস, এটা ওয়াই এক্সিস। ওগো এক্স এক্সিস বরাবর যদি আমি একটা কাজ করি, এই এক্সিস বরাবর যদি আমি এক কাজ করি, কি রাখি ভি রাখি, আর এই বরাবর যদি আমি পি রাখি, বয়েলের সূত্রে কি পিভি গ্রাফটা দেখছো না কি হয়, রিঅ্যাক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। কি হয় বাবা রিঅ্যাক্ট্যাঙ্গুলার হাইপারবোলা দেখতে কেমন, এই যে এখন কিন্তু এই যে ঢাল নির্ণয় করব, এই জায়গার ঢাল কত বি ওয়ে এই জায়গায় ঢাল কত বি, তাহলে এই দুই পয়েন্টকে সাক্ষী রেখে স্পর্শক আঁকবা। হয়নি তো স্যার, এই জায়গাচ্ছি এই যে স্পর্শক, এই জায়গায় ঢাল কত বি, এই দুই পয়েন্টকে সাক্ষী রেখে স্পর্শক আঁকবা। এই জায়গায় ঢাল কত বি, দুই পয়েন্টকে সাক্ষী রেখে স্পর্শক আঁকবা। এই জায়গায় ঢাল কত বি, দুই পয়েন্টকে সাক্ষী রেখে স্পর্শক আঁকবা। আর তোমরা জানো সবাই পি বনাম ভি গ্রাফের ঢাল হবে ডিবি বাই ডিবি। যারা জানো না তারা জানে আসো, কি জানে আসবি, এটা যদি এক্স হয় এটা যদি ওয়াই হয়, তাহলে এই রেখার ঢাল কত হয় ভাই ডি ওয়াই, এটা আর নিচের একটু কত ডি এক্স, তাহলে ঢাল কত হয় ট্যান থিটা সমান ডি ওয়াই বাই ডি এক্স লিখি না। তাহলে এই যে পি বনাম ভি গ্রাফের এই যে ঢালটা দেখতেছো, এই ঢাল কি নাম কি ডিপি বাই ডিভি, এটার নাম কি ডিপি বাই ডিভি, এটার নাম কি ডিপি বাই ডিভি, এটার নাম কি ডি বাই ডিভি। এবং খেয়াল করো, আরো খেয়াল করবো স্যার, আরো খেয়াল করো, চমৎকার জিনিস খেয়াল করো। ঢাল কি শূন্য, ঢাল কি একটু বাড়ছে স্যার, ঢাল বাড়ছে স্যার, পজিটিভ স্যার, ঢাল আরো বাড়লো স্যার, ঢাল আরো বাড়লো, ঢাল পজিটিভ দিক থেকে অসংজ্ঞায়িত হলো,
অনেক অসংজ্ঞিত আমরা তো আসলে এটা তো শুরুতেই বলে দিই বাবা, অসংজ্ঞিত মিনিং আবার যদি কেউ জানতে চায় তো মুশকিলে পড়ে যাবো নেই। বিষয়টা এমন, 5/1 মানে কত? 5। 5/10 0.01 মানে কত? 50। 5 আমি যদি কই 0.0 লিখে দিয়ে আমি ছাড়ে দিছি 5 দিতে খাতা দিয়ে, যে তুই 7 দিন ধরে খালি আর পিছনে খালি 0ই লাগাবি, তোর খাওয়া নাই দাওয়া নাই, 0 লাগাবি, লাগাতে 7 দিন পর করছে 1 দে, করছে এখন মান কত হলো, কত দেখি, এরপরে অর্ধে কাম নেই, এই মান বার করতে যায় 5 দিয়ে, এরপরে কি করবি, হ্যাঁ 5 দেওয়ার পরে শূন্যতে লাগাতে শুরু করবি, আবার কয়দিন পর শূন্য দিবি, 7 দিন ধরে শূন্য দিবি। আমরা বলবো এই মানটার নাম হচ্ছে অসীম মান। এটা অসংজ্ঞায়িত না, এটা অসীম। বাট দেখো এটা কার কাছাকাছি মান ছিল? 0 কাছাকাছি। তাই 0 কাছাকাছি আমি 5কে যদি 0তে ভাগ দিই তাহলে আমরা ওটা বলবো কোনো একটা অসীম মান বলবো না, আমরা বলবো অসংজ্ঞায়িত। তবে আমরা একটু ফিল দেই, এই যে অসংজ্ঞায়িত এইটা আমরা একটু ফিল দেই যে অসংজ্ঞায়িত মানে এত বড় মান যে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না, এই বলে ফিল দেই। বাট এটা আনডিটারমাইন্ড, এটার কোনো অস্তিত্বই নাই, আনডিটারমাইন্ড, কিছুই লেখা যাবে এটি আনডিটারমাইন্ড। বাট আমরা এটাকেই আবার চালিয়ে দিই কীভাবে ফিল দেওয়ার জন্য, যে এত বড় মান যে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। কারণ 0 কাছাকাছি মান দিতে দেখছি আমি, আয় দিয়ে সর্বনাশ, এই মাথাতে শূন্য শুরু, দিনাজপুর যায় শূন্য শেষ হয়ে গেছে, বুঝিচ্ছ 5 লিখে দিনাজপুর যায় শূন্য শেষ, কত বড় মান হতে পারে। তাহলে এটা হলো এইটাও কথা বলি। এখন কথা হচ্ছে কি, এখানে চলে আসো, লেখি রে ঢাল 0, তারপর একটু বাড়লো, আরও বাড়তে ময়ের পাকা হয়ে গেল, অর্ধেক ময়ের পাকা হয়ে গেছে। তাহলে এটা কি আনডিটারমাইন্ড। এবার এই দিক থেকে কি হলো, -100, এটা না বুঝলে কিন্তু হবি না, এটা -50, ঠিক আছে, এটা -20, ও এটা -10, ও এটা -5, আবার এটা কত হলো 0। আমি আরও ক্লিয়ার করতে চাই, যার অবস্থান থেকে আরও ক্লিয়ার করতে চাই, লেন স্যার ক্লিয়ার করেন স্যার, হ্যাঁ এই আস্তে, হ্যাঁ হ্যাঁ এই এটি যদি কই দেখো ওর কোঅর্ডিনেট কি ঝামেলা, কি ডাল নেগেটিভ কে, নেগেটিভ কে, ওই যে এটার মধ্যে যে দিছি, ওই যে ছোটবেলা দেখছে এটা এক্স নেগেটিভ, এটা ওয়াই নেগেটিভ, তার মধ্যে মেরে দিছে, না এটা কি ঢাল পজিটিভ। এটা বোঝার জন্যই দেখো ঢালের ক্লাসটা করতে হবে, এখন তার হলে ব্যাখ্যা করা যাবে না, এখানে এক্সের সমান্তরাল লাইন টানতে হবে, আর এই কোনটা চেক করতে হবে যে কোন 90 ছোটো নাকি হ্যান দেন, এলে তো আর আমি তো ঢাল পড়াতে আসিনি ভাই, ঢালের একটু ফিল দেওয়ার জন্য কথাগুলো বলতেছি। এই ঢালকে নেগেটিভ, আচ্ছা বলো তো দেখি এই ঢালকে, আচ্ছা এই ঢালকে, গুড, দুটোই নেগেটিভ। বাট এটা যদি আমি বলি -100, তাহলে এটা অবশ্যই -100 বলবো না, বলবো -50, এই ধারণা থাকতে হবে, তাহলে তুমি গ্রাফগুলো ঠিক মতো করতে পারবা, যদি এই ধারণা থাকে। আর এতক্ষণ যদি গ্রাফের আশায় বসে থাকো যে এগুলো আমি আবার তুলবো, আবার বেসিক শিখবো, তাহলে 9, 10-এ ভর্তি হয়ে আবার 9, 10-এ ক্লাস করা শুরু করে দাও, মাশাআল্লাহ ভালো কিছুই হবে। নাও ঢাল বের করবো, সেখানে বের করার চেষ্টা করবো dp/dv। আর তুমি ভাববা বসে থেকে dp/dv বের করছে, dv/dv বের করতো, ইতিমধ্যে সেগুলো বলা আমার শেষ। পিভি সমান তুমি কে জানো, কে সমসম্পর্কে এটা মানে চলে না, উভয় পাশে d/dx এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো, তোমার যা খুশি তাই দিয়ে করো, যা খুশি d/dv তে করো, d/dv তে করো, একই আনসার আসবে। সমান এ পাশে দেবো d/dx, কে ডিফারেন্সিয়েট, রে কত রে 0, সাবাস, বাপরে লাভ দিচ্ছে রে, পিকে ঠিক রেখে ভিকে d/dx, ভিকে ডিফারেন্সিয়েট প্লাস ভিকে ঠিক রেখে d/dx, পিকে ডিফারেন্সিয়েট, আর ও পাশে 0, dx পার করে দাও তো দেখতে কেমন লাগবে, pdv প্লাস vdp সমান 0, এটা পার করো তো পাশে, কোনটা স্যার এটা, তাহলে pdv ইয়া হুয়া ছি হুয়া, ওটা পার করে দাও, x এ পার করে দাও, pdv প্লাস vdp সমান 0, x পার কর, dx কমন নিয়ে ও পাশে পার করে দিয়েছি, ও পাশে পার করলে কি হবে 0 × dx হবে, আবার অসংজ্ঞায়িত কয় না, এটা মানে কত ভাই 0, কারণ ভাগ হয়ে আছে ও পাশে যায় গুণ হয়ে যাবে। এবার একটু খেয়াল করো, এটা ও পাশে দাও, কোনটা এটাতে দাও, এটাতে দেখতে মন চাচ্ছে না, হ্যাঁ তাহলে কি হবে vdp সমান -p/dv, এবার তো চলে যাচ্ছে ডিপির নিচে ডিভি টানো, dp/dv, হ্যাঁ क्या हुआ, क्या हुआ, dp/dv
ডিভি সমান সমান মাইনাস পি বাই ভি নিচে দিয়ে দাও, ভি নিচে দাও, ভি নিচে দাও, ভি নিচে দাও। এই যে তুমি গানাটা দেখলা, এটাই সমষ্ণ প্রক্রিয়ার ঢাল, এটাই সমষ্ণ প্রক্রিয়ার ঢাল। তাহলে আমরা লিখতে চাই সমষ্ণ প্রক্রিয়ার ঢাল, সমষ্ণ প্রক্রিয়ার ঢাল, প্রক্রিয়ার ঢাল এটার সমান সমান আমরা দিতে চাই ডিপি বাই ডিভি, ডিপি বাই ডিভি সমান সমান মাইনাস পি বাই ভি। 1 মিনিট, দৌড়দৌড়ি কোনো দরকারই নাই, এটা জঞ্জালে সরাও, ধ্যান সরায়া। এইবার তুমি এক কাম করো, এই এরপরে এই লা 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 লা, এটা পি, এই দিক বরাবর পি, তাহলে এই দিক বরাবর পি আর এই দিক বরাবর ভি। গ্রাফটা কেমন হবে রে? ইয়াহু, এমন হবে না? এমন হবে না? খেয়াল করো, এই যা ঢাল কত, এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, কোন জায়গায় স্যার? এই জায়গায় ঢাল কত, এই জায়গায়, এই জায়গায় ঢাল কত? আচ্ছা ঢাল কোথায় কোথায় নির্ণয় করে সেটা তোমাকে দেখায়। কালি চেঞ্জ করিতে হইবে গো, এই জায়গায় ঢাল দেখতে চাই। তাহলে এই জায়গায় কত হবে? খেয়াল করো, এই জায়গায় কত হবে? এই জায়গায় ঢাল দেখতে চাই, এই জায়গায়, এই জায়গায় ঢাল দেখতে চাই। তাহলে ডট 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 ডট, এই জায়গায় ঢাল দেখতে চাই, যে ডট 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 ডট, এই জায়গায় ঢাল একবার দেখতে চাই, ডট 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 ডট। ওকে, এবার খেয়াল করো, এবার খেয়াল করো ভাই, হ্যাঁ খেয়াল করো ভাই। হোয়াট ইজ দিস? V1, হোয়াট ইজ দিস? V2, হোয়াট ইজ দিস? V3, হোয়াট ইজ দিস? P3, P2, P2, হোয়াট ইজ দিস? P1। এই পয়েন্টে ঢাল হইবে, এই পয়েন্টে ঢাল হইবে মাইনাস P1 বাই V1। কে গেলো? সমীকরণ গেলো। এই পয়েন্টে ঢাল হইবে মাইনাস P2 বাই V2। কে করলো? সমীকরণ করলো। এই পয়েন্টে ঢাল হইবে মাইনাস P3 বাই V3। এখানে এমনও কিছু পার্সন পাওয়া যাবে জানো, এখানে আছে বসে, জানো লজ্জা দেবো নাকি? কত দেই, 2-1 লজ্জা দিলে কোনো সমস্যা পাবো বলো তো? সমস্যা? কোনো সমস্যা নেই, দেবো নাকি? কাক যে দিই সে তো বুঝছি না, ইয়েক দিই, মরিয়ম দিই। এ মরিয়ম, P3 বল না P1 বল রে? মরিয়ম, হ্যাঁ লজ্জা পাচ্ছে চাচ্ছিলে নাকি? খবরদার, P3 থেকে বড় ভাবা যাবে না ভাই। এটা P3, এটা P2, এটা P1। ওই 3 থেকে বাচ্চাটা না, অনেক বাচ্চা আছে এটি 3, মা 3 1 ছোট থেকে কী যে শিখেছে মা 1 2 3। 3 থেকে বড় ভাবা যাবে না, P3 ছোট বাবা, P3 ছোট। ওকে হলো না? এই জায়গায় ঢাল কেমনি বের করছেন? কোথায় কার ঢাল? এই জায়গায় ঢাল, এই জায়গায় ঢাল, এই জায়গায় আমি আসলে একটা স্পর্শক টানছি এরকম করে, এটা স্পর্শক। এই যে হয়নি, এই যে আর হয়নি, হ্যাঁ এই যে ঢাল, ও এই যে ঢাল, ও ওইদিকে, ওইদিকে স্পর্শক, স্পর্শক হওয়া চাই, হ্যাঁ এই যে স্পর্শক, এইখানে স্পর্শক আগাতে হবে, এই যে ঢাল, এটাই ঢাল, এই এটা, এটা এবং এটা কি এক নেই? এটা কি নেগেটিভ? কি নেগেটিভ? বেশি নেগেটিভ, ওই যে -100 -50 এমনি বলছিলাম। এটা কম নেগেটিভ, এটা আরো কম নেগেটিভ। ধীরে 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 আছে না গান একটা, ও ধীরে 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 ধীরে, হ্যাঁ ধীরে ধীরে। কার দিকে যাবি রে? অসীমের দিকে বলে। কে নিয়ে, কে অসীম রে? ওরে নিয়ে একটু ইয়েতে ঘুরতে চাই, কোথায়? একটু বৃহস্পতি ঘুরতে চাই। এই পৃথিবীর ছোট জায়গাতে হচ্ছে না, ওরে নিয়ে গবেষণা করতে হবে বৃহস্পতি যায়। তাহলে এটা কি ধীরে ধীরে কোন দিকে যাবি? জিরোর দিকে। আর ওটা যাবি ধীরে ধীরে কোন দিকে? অসীমের দিকে। তবে নেগেটিভ অসীম। কি অসীম? নেগেটিভ। অসীমের দুই দিক থেকে যাওয়া যায়, ধনাত্মক দিক থেকেও অসীমে যাওয়া যায়, আবার ঋণাত্মক দিক থেকে অসীমে যাওয়া যায়। নেগেটিভ অসীম। তাহলে এটা আমি তোমাকে বললাম। কথা কি শেষ?
হ্যাঁ, আরো মারাত্মক কথাটি পড়ে আছে। কি মারাত্মক কথা? লালু দিয়ে বুঝামো মারাত্মক কথা, লালু দিয়ে। এটা যদি 1 হয় কি হয়? 1 হয়। আচ্ছা, ওটা যদি 4 হয়, বেশি বেশি, তাহলে এটা যদি 2, এটা দিলাম 4, 3 দিলে মিলাতে পারবো না, দশমিক আসবে। তাহলে এটা 1, এটা কত রে? ও 2, এটা কত রে? এ কত রে? 4। একটু মিলাও তো। ইয়া হুয়া, চিচি হুয়া, এটা 1 হুয়া। হ্যাঁ, এবার মিলাও তো দেখি। এ মিলাও না। কি মিলাবি? বয়লের সূত্র মানে কি না? মানা তো লাগবে, কারণ এখানকার পি ইন্টু ভির গুণফল যা হবে, এখানকার পি ভির গুণফল তাই হবে, এখানকার পি ভির গুণফল তাই হবে, কারণ বয়লের সূত্র মানা লাগবে। আচ্ছা, তাহলে কত? 4 কে ইয়া হুয়া, 2 2 কি শিখাচ্ছে? নাম মতো নাকি? 4 কে, হ্যাঁ, অল টাইম গুণফল সেম। এখান থেকে তুমি বুঝতে পারবা যে প্রক্রিয়াটা সমষ্ণ না রুদ্ধতাপীয়। অনেক অঙ্কে তোমাকে টেকনিক খাটাতে হবে, পিভির গুণফল 1 আছে কি না, নাকি ভিন্ন হয়ে গেছে। সমষ্ণ প্রক্রিয়া হলে পি আর ভির গুণফল সেম থাকিবে। এখানে কি শেষ না? ফিল শেষ হয়নি, এখানে হবে ফিল সমান সমান। এ মাইনাস মাইনাস, এ পি1 কত রে? 4/1। এটি কত? -2/2। এটি কত রে? -1/4। এই যে বেশি বেশি হুয়া, -4 হুয়া, -1 হুয়া, -0.25 হুয়া। ধীরে ধীরে ঢালের মান কমিচ্ছে। আমি বলতে চাই এই ঢাল পরিবর্তনশীল ঢাল। এটার জন্য অনেকক্ষণ ধরে পায়তারা করলাম, যে হঠাৎ করে বলে দিলা যে বুঝবে না, একটু থিঙ্ক করে তারপরে বলে দিই যে এই মান কিন্তু ফিক্সড না ভাই, পরিবর্তনশীল ভাই। তুমি হয়তো মনে করো পি আর ভি রেশিও হয়তো অল টাইম সেম থাকবে না, এই ঢালটা কিন্তু কি পরিবর্তনশীল ঢাল। তা তোমাকে মনে রাখতে হবে ডিবি বাই ডিবি। পি বনাম ভি গ্রাফের ঢাল জানো না, ডিবি বাই ডিবি হয়, তাহলে ডিবি বাই ডিবি। তাহলে আমাকে কেউ যাতে কোনো কোশ্চেন না করো ভাই, এই ধরনের কোশ্চেন হয়তো করে বসবে। কি কোশ্চেন বলো? কোশ্চেন হয়তো করে বসবে বাচ্চারা, যে স্যার বলো এটি ডিবি বাই ডিবি হলো কি? হ্যাঁ, এই ডিবি বাই ডিবি করলে কি হতো? কারণ ওইটা কনফিউশনে পড়ে যাবে, কার নিচে রাখবো কার উপরে রাখবো। তাই মারাত্মকভাবে খেয়াল করতে হবে, পি বনাম যেহেতু ভি গ্রাফ, তাই ডিপি বাই ডিবি মানে হলো ঢাল। এখানে কিন্তু একটা কনফিউজিং জায়গা, ওইলে সব ঠিকঠাক করে আনবি। আর এটা এসে চিন্তা করবি কারে নিচে রাখবো কারে পরে, ডিপির নিচে এড়ে দেবো না এর নিচে এড়ে দেবো, অর নিচে এড়ে দেবো না এর নিচে এড়ে দেবো। এই দুটো জায়গাতে এসে কনফিউশন সৃষ্টি হবে। তখন আর চলে যাওয়া গ্রাফের মধ্যে, যাই চিন্তা করবি ও রে কি বনাম কি ছিল রে, পি বনাম ভি, ও তাহলে ডিপি বাই ডিবি। কারণ সবাই তো জানো তোমরা, এই বেসিকটা অন্তত ছোটোবেলা আছে, যে এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, এটা যদি রাখা হয়, এর ঢাল হবে কত? ট্যান থিটা সমান সমান কত ভাই? ডিওয়াই বাই ডিএক্স। হ্যাঁ, তাহলে ওয়াই, বোঝা গেছে না? গুড। সমস্ত ঢাল সমাপ্তি, তুলতে থাকো সমাপ্তি। সমষ্ণ প্রক্রিয়া শেষ হলো, এইমাত্র আমাদের সমষ্ণ প্রক্রিয়া শেষ হয়ে গেল। কৃত কাজ নির্ণয় করা শিখেছি, ঢাল বের করা শিখেছি।